নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, তারেক রহমান চীন সফরে যাচ্ছেন কার স্বার্থে, দেশের নাকি দলের? প্রথমে একটু ব্যাখ্যা দিই যে আমি একজন ভারতীয় সাংবাদিক হয়ে এতটা গুরুতর বিষয় এবং গুরুতর প্রশ্ন কেন তুলছি। এটার ব্যাখ্যা এটাই যে আমি যেহেতু নিয়মিত বাংলাদেশের খবরাখবর করি, বাংলাদেশের রাজনীতি কূটনীতি নিয়ে আলাপ আলোচনা করি, ভিডিওগুলো নিয়মিত করি, ফলে বাংলাদেশে আমার যে দর্শক মণ্ডলী যারা আছেন তাদের অনেকের চাহিদার কথা বা অনেকের ইচ্ছার কথা বিবেচনায় রেখে এবং অনেকের বক্তব্য যেখান থেকে এই প্রশ্নটাই উঠে এসেছে যে তারেক রহমানের চীন সফর কার স্বার্থে, দেশের স্বার্থে নাকি দলের স্বার্থে। তো যারা এই প্রশ্নগুলি তুলেছেন তারা কেন প্রশ্ন তুলছেন এই বিষয়টাই আমি আপনাদের কাছে পেশ করতে চাই। প্রথমেই এই বিষয়টি একটু ব্যাখ্যা করে দিলাম। তারেক রহমান আগামী 21 তারিখে তিনি প্রথমে মালয়েশিয়া যাবেন এবং সেখানে 21-22 দুদিন তার মালয়েশিয়াতে নানান ধরনের দ্বিপাক্ষিক বিষয় আলোচনার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মালয়েশিয়া সফরটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই কারণে যে এই সফরে বাংলাদেশের অর্থাৎ মালয়েশিয়ায় বাংলাদেশের যে শ্রমবাজার অর্থাৎ মালয়েশিয়াতে বাংলাদেশিদের কাজের যে সুযোগ সুবিধাগুলি যেটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে সেই ব্যাপারে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যা আশ্বাস দিয়েছেন তাতে মনে হচ্ছে যে এই সফরের পরে এই শ্রমবাজার আবার উন্মুক্ত হবে এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আবার কাজের সন্ধানে মালয়েশিয়াতে যেতে পারবেন। মালয়েশিয়ার এমনিতে বিদেশি শ্রমিকদের জন্য খুব ভালো গন্তব্য, আইন কানুন ভালো, সুযোগ সুবিধা ভালো, গন্তব্য ভালো, বিপদ হচ্ছে এজেন্টদের নিয়ে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তারেক রহমান মালয়েশিয়া থেকেই তিনি সরাসরি চীনের বেজিং, রাজধানী বেজিং এ পৌঁছবেন। এটা হচ্ছে 23 তারিখ। 23 থেকে 26 এই যে 3-4 দিন তার বেজিং এ থাকার কথা, চীনে থাকার কথা। চীন সফরটি গুরুত্বপূর্ণ এই জন্যে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর চীনের রাষ্ট্রদূত, ঢাকায় যিনি চীনের রাষ্ট্রদূত এবং বেজিং কর্তৃপক্ষ তারা খুবই উৎসাহ দেখিয়েছিলেন যাতে তারেক রহমান চীন সফরে যান। চীনের সঙ্গে বিএনপি, দলগতভাবে বিএনপি অনেক বেশি ঘনিষ্ঠ একটি শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি নেতারা দফায় দফায় চীন সফরে গিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দফায় দফায় চীন সফরে গিয়েছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন 17ই ফেব্রুয়ারি এবছর। তারপরেও বিএনপি এবং জামাতের প্রতিনিধি দল তারা চীনে গিয়েছেন এবং এমনও হলো যে বাংলাদেশের বিদেশমন্ত্রী তার সাম্প্রতিক চীন সফরে গিয়ে তিনি একথাও বলে দিয়ে এসছেন যে তিস্তা মহাসেচ পরিকল্পনা এটা বাস্তবায়ন করার ভার বাংলাদেশ চীনকে দেবে, চীন এখানে অর্থ বিনিয়োগ করবে, প্রযুক্তিগত সহায়তা দেবে। তাহলে তারেক রহমান কেন যাচ্ছেন, এটা খুব বড় প্রশ্ন। এটা ঠিক যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা বড় অর্থনৈতিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটি হচ্ছে যে চীন বাংলাদেশের অর্থায়নকারী দেশগুলির মধ্যে অন্যতম, যদিও খুব বৃহত্তম নয় তবে অন্যতম দেশ। বাংলাদেশে মূলত বিদেশি বিনিয়োগের একটা বড় অংশ আসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জেবিআইসি অর্থাৎ জাপানের যে অর্থায়ন সংস্থা, এই 3টে এজেন্সি থেকে আসে। কিন্তু 3টে এজেন্সির কেউই এখন আর খুব বড় অঙ্কের টাকা বাংলাদেশকে দিতে ইচ্ছুক নন। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে আর্থিক পরিস্থিতি এবং সেখান থেকে উত্তরণের জন্য যে ধরনের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা দরকার সেগুলি একটি নির্বাচিত সরকারের পক্ষে খুব রাতারাতি করা সম্ভব নয়। কিন্তু তারেক রহমানের প্রচুর টাকা দরকার দেশের জন্য, ফলে তিনি মনে করছেন যে চীন উপযুক্ত গন্তব্য, তারা টাকা দেবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে চীন কিন্তু টাকার থলি নিয়ে বসে আছে, কারণ এটাই তার বৈদেশিক নীতির একটা বড় বিষয় যে সে তার যে অর্থনৈতিক সক্ষমতাটা অর্জন করেছে সেই অর্থনৈতিক সক্ষমতাটাকেই সে বিদেশ নীতিতে বিনিয়োগ করে এবং বিভিন্ন দেশের উপর প্রভাব খাটিয়ে তাকে ঋণ
দিয়ে তার পাশে দাঁড়ায় এবং একটা সময় সেটা একটা ঋণ জালে পরিণত হয়। এরকম পৃথিবীর অনেক দেশ চীনের ঋণ জালে জর্জরিত হয়েছে। আমি সেই প্রসঙ্গে একটু পরে আসি। প্রথমে আলোচনা করি যে তারেক রহমান যে যাচ্ছেন তিনি কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার উইশ লিস্টটা কি, কোন কোন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করতে চান। একটি বিষয় তো খুবই প্রাসঙ্গিক, যে এবং যে কোনো বিশ্বের বৈশ্বিক নেতারা এই বিষয় নিয়ে এখন আলোচনা করছেন, সেটা হচ্ছে যে অপ্রচলিত শক্তি বা রিনিউয়েবল এনার্জি, যেগুলিকে আমরা বা অল্টারনেট এনার্জি বলি, সেগুলির ব্যাপারে চীন প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছে। ফলে এই ব্যাপারে চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। দেন এছাড়া আছে হচ্ছে ইভি, অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকলস, এটাতেও চীন কিন্তু যথেষ্ট উন্নতি করেছে। আমার গত বছর এপ্রিলে চীনের বেশ কয়েকটি শহরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তিনটি বড় এই ধরনের কারখানা, যেখানে আমি দেখে এসেছি যে চীন এমনকি ব্যাটারি চালিত বিমানও তৈরি করে ফেলেছে, অর্থাৎ যাত্রীবাহী বিমান, সেটাও ব্যাটারিতে চলবে, এইরকম বিমানও তারা তৈরি করেছে। যদিও এখনো কমার্শিয়ালি তারা সেটা ইউজ করেনি, কিন্তু আমি নিজে চোখে সেটা দেখে এসেছি যে এই বিষয়গুলি তারা করেছে। এছাড়া ইলেকট্রিক্যাল ভেহিকলস, বিদ্যুৎ চালিত অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি, এই ব্যাপারেও চীন অনেক দূরে গিয়েছে। তারেক রহমানের সফরে যে উইশ লিস্ট, অর্থাৎ যে প্রত্যাশা বাংলাদেশে, তার এক নম্বরে এই বিষয়টি আছে। এরপরে যেটা আছে যে ডেভেলপিং চাইনিজ ইকোনমিক জোন উইথ বাংলাদেশ উইথ 30% ওনারশিপ, অর্থাৎ বাংলাদেশে ইকোনমিক জোন, নতুন ইকোনমিক জোন বা অর্থনৈতিক উন্নয়ন এলাকা তৈরি করা হবে চীনের বিনিয়োগে, এবং চীনের কোম্পানি সেখানে বিনিয়োগ করবে। সেখানে বাংলাদেশের 30% মালিকানা থাকবে, 70% থাকবে চীনের হাতে। বলা হচ্ছে এখনকার বাংলাদেশ প্রশাসনের তরফে এবং বিএনপির তরফে বলা হচ্ছে যে এই ধরনের একটি চুক্তি জাপানের সঙ্গে বিগত সরকার করেছে, অর্থাৎ শেখ হাসিনা সরকার করেছিল। সেখানে বাংলাদেশের হাতে মালিকানাটি ছিল 25%, অর্থাৎ 5% কম। তার মানে বিএনপি সরকার যেটা করতে যাচ্ছে সেখানে 5% বেশি, অর্থাৎ 30%। এছাড়া যেটা আছে যে চায়না টু এস্টাবলিশ 100 বেডের হসপিটাল, একটা নীলফামারীতে একটা 1000 বেডের হাসপাতাল চীন করে দেবে। এইটা সম্ভবত চীনের অনুদানে হবে, অর্থাৎ এটা ঋণের আওতায় আসবে না। 1000 বেডের একটি হাসপাতাল, বলা চলে এটা চীনের তরফে একটা উপহার। এই ধরনের বিষয়গুলো যারা এই অর্থায়নকারী দেশ এবং এজেন্সি, তারা এটা করেই থাকে। যেমন আমরা দোকানে গিয়ে খুব বড় অঙ্কের কিছু কিনলে পরে তখন নানান ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়, অতিরিক্ত উপহার দেওয়া হয়, একটা বড় অঙ্ক যখনই কেনাকাটা করা হয়। তেমনি ঋণের ক্ষেত্রেও যখন কোনো একটা দেশ খুব বড় পরিমাণ ঋণ আরেকটা দেশের কাছ থেকে নেয়, তখন ঋণদাতা সংস্থা, ঋণ গ্রহীতা সংস্থাকে এই ধরনের কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেয়, যে এটা আমি তোমাকে ফ্রি অফ কস্ট বানিয়ে দিচ্ছি। ফলে এই যে নীলফামারীতে যে বিষয়টি হবে, এটা হবে কি হবে না সেটা নির্ভর করবে যে এই ঋণ যে ধার তারেক রহমানের সরকার করতে চাইছে, সেইগুলো ফাইনালি চায়নার সঙ্গে তাদের মতের মিল হয় কিনা, বা চায়না বা তারেক রহমান সরকার যা বলছে সেটার সঙ্গে চায়না সহমত পেশ করে কিনা, এটার উপর নির্ভর করবে। এছাড়া যে বিষয়গুলো আছে, ইনভেস্টমেন্ট ইন এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন অফ মংলা পোর্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর, সেটার আধুনিকীকরণ এবং আরো বড় করা, এইটা একটা আছে। এবং ট্রেড জোন ইন চট্টগ্রাম, এখানেও ইনভেস্টমেন্টের কথা বলা আছে। অর্থাৎ অবকাঠামোগত অনেকগুলি বিষয়ে বাংলাদেশ সরকার চীনের ঋণ সহায়তা চাইছে। একটি আলোচনা আসবে যে চীন যে ঋণ দেয় বাংলাদেশকে, সেটা 15 থেকে 20 বছরের মেয়াদের মধ্যে তারা দেয়। বাংলাদেশ সরকারের মানে আর্জি চীনের কাছে থাকবে যে তারা যেন এটাকে 30 বছর মেয়াদি করে, তাহলে মানে ঋণের কিস্তিটা কমে আসবে, ফলে সরকারের উপরে আর্থিক চাপটা খানিকটা কম থাকবে। যদিও যত দীর্ঘ মেয়াদ ধরে ঋণ নেওয়া হবে তত পরিশোধের অঙ্কও বেড়ে যাবে, এটাও ঠিক। এটা আমরা খুব সহজেই জানি যে এটার জন্য অর্থনীতির পণ্ডিত হওয়ার দরকার পড়ে না। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে ফান্ডিং, অর্থাৎ বাংলাদেশ সরকার চাইছে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ এবং
নতুন পদ্মা সেতু এবং অর্থাৎ সেকেন্ড পদ্মা সেতু এবং সেকেন্ড যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ, এগুলির জন্য চীনের কাছে বাংলাদেশ সরকার অর্থ চাইবে। এইটা এই সফরের আলোচনার মধ্যে থাকবে। এখন কথা হচ্ছে যে চীন তারা ঋণ দেবে, তারা তো আর মুখ চেয়ে ঋণ দেবে না, তাদেরও কতগুলো স্বার্থের জায়গা আছে, যেই স্বার্থের জায়গাগুলো আবার বাংলাদেশ পূরণ করলে তবেই তারা এই ঋণগুলি পেতে পারে। এর মধ্যে কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে বাংলাদেশের যে নাগরিকেরা এই বিষয়ে আলোচনা চাইছিলেন তাদেরও খানিকটা বুঝতে সুবিধা হবে। যে একটা আছে যে চীন চাইছে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ব্যাংক এটার সঙ্গে বাংলাদেশ সংযুক্ত হোক, অর্থাৎ তাদের সঙ্গে লেনদেনের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত হোক। এটা চীনের একটা বড় বিষয়। একটা বড় বিষয় যেটা নিয়ে অনেক দিন ধরে চীন বাংলাদেশের ওপরে চাপ তৈরি করে যাচ্ছে, যদিও সেটা ডায়ালগ ফর্মে আছে, কিন্তু সেটা এক ধরনের চাপ বা প্রিকন্ডিশন। সেটি হচ্ছে যে চীনের যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, যেটাকে জিডিআই সংক্ষেপে বলা হয়, এই যে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ চীনের তরফে, এই বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশ যাতে অংশীদার হয় এইটা চীন বারে বারে চাইছে। যেমন তারা এটা চাইছে যে সাইনিং কারেন্সি সোয়াপ ডিল, অর্থাৎ নিজস্ব মুদ্রাতে লেনদেন, এগুলি খুব বড় বিষয় নয়, কিন্তু খুব বড় বিষয় হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আমি এই যে আলোচনাটা করতে চাইছিলাম এবং যে শিরোনাম দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, এবারে খানিকটা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই যে আমি শেষ কথাটি বলছিলাম যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ চায়না যেটা চায় যে এই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ সংযুক্ত হোক, এটা নিয়ে কিন্তু বিগত সরকারের সঙ্গে চীনের সহমত হয়নি। আপনাদের মনে থাকবে যে শেখ হাসিনার সরকারের যখন পতন হলো, অর্থাৎ ৫ আগস্ট, তার ঠিক ২ মাস বা ১.৫ মাস মতো আগে জুন মাসে শেখ হাসিনা বাংলাদেশে গিয়েছিলেন এবং $5 বিলিয়ন ঋণ তিনি বাংলাদেশের কাছে চীনের কাছে প্রত্যাশা করেছিলেন বাংলাদেশের জন্য। কিন্তু সেই আলোচনা মাঝখানে ভেস্তে যায়। কেন ভেস্তে গিয়েছিল এইটা এখানে আলোচনা করা দরকার। ভেস্তে গিয়েছিল হচ্ছে যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ চীন যেভাবে বিশ্ব উন্নয়ন করতে চায় সেই এর মধ্যে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে সে বাংলাদেশকে নিতে চায়, বা বলা চলে যে জড়িয়ে নিতে চায়। অর্থাৎ তার যে শৃঙ্খল, সেই শৃঙ্খলের মধ্যে সে নিতে চায়, তার চেনের মধ্যে সে বাংলাদেশকে সংযুক্ত করতে চায়। শেখ হাসিনা সরকার এই ব্যাপারে কোনো মতেই তারা রাজি হয়নি এবং মাঝখানে আলোচনা ভেস্তে যায়। শেখ হাসিনা একদিন আগেই চীন থেকে ফেরত চলে এসেছিলেন। চীন সরকার অত্যন্ত রুষ্ট হয়েছিল তার উপরে, এই কারণে যে তিনি এই প্রস্তাবটিতে কোনো মতেই শেষ পর্যন্ত রাজি হননি। প্রশ্ন হচ্ছে কেন রাজি হননি? না, রাজি হননি এই জন্যে যে হাসিনার বক্তব্য যে চীনের বেল্ট অ্যান্ড রোডস যে প্রকল্প, সেটার দ্বারা ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় $3-3.5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মানে ঋণ অলরেডি বাংলাদেশে আছে, যেটার জন্য বাংলাদেশকে পরিশোধ করতে হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে সেই টাকা বিনিয়োগ হচ্ছে। এখন যদি এই ধরনের আরেকটি ডেভেলপমেন্ট বা উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়, তাহলে বাংলাদেশ একটা বড় ধরনের ঋণ জালে জড়িয়ে যাবে। যেমনটি এই একই ইনিশিয়েটিভের অংশ হয়ে গিয়ে শ্রীলঙ্কা ডুবে গিয়েছে। অর্থাৎ শ্রীলঙ্কা তারা কিন্তু চীনের এই উন্নয়ন প্রক্রিয়া উদ্যোগের তারা সামিল হয়েছিল এবং আমরা সবাই জানি যে 2022-এ শ্রীলঙ্কায় কি অস্থির পরিস্থিতি তৈরি হলো, যে চরম আর্থিক মন্দার মধ্যে বিক্ষুব্ধ মানুষ তারা চীনের প্রেসিডেন্ট প্যালেস এবং প্রধানমন্ত্রী প্যালেসে তারা হামলা করে এবং তাদেরকে দেশ ছাড়তে হয়। যদিও শ্রীলঙ্কা পরবর্তীকালে বিষয়টিকে অনেকটা সামলে নিয়েছে, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছিল তার একটা বড় কারণ কিন্তু ছিল যে চীনের ঋণ জাল, যেটা মালদ্বীপের মতো ছোট দেশ তারাও এখন বুঝতে শুরু করেছে যে এই ঋণ জাল থেকে মুক্তির বিষয়টি তাদেরকেও এখন ভাবাচ্ছে। যে কারণে মালদ্বীপের
বর্তমান প্রেসিডেন্ট তিনি ক্ষমতায় এসে যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছিলেন এবং চীন প্রীতি শুরু করেছিলেন, সেখান থেকে তিনি নিজের অবস্থান বদলে নিয়েছেন। একইভাবে শ্রীলঙ্কাও তাদের বিদেশ নীতিতে চীনের থেকে এখন ভারতকে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে। তার কারণ ওই আর্থিক মন্দার সময়তে ভারত সবচেয়ে বেশি সহায়তা করেছে জ্বালানি সরবরাহ করে। আপনাদের মনে থাকবে হয়তো যে তখন রেশন কার্ড দেখিয়ে পেট্রোল পাম্প থেকে গাড়ির জন্য পেট্রোল নিতে হতো, এমন কঠিন পরিস্থিতি শ্রীলঙ্কায় তৈরি হয়েছিল। শেখ হাসিনা দেশকে এই ঋণ জাল থেকে মুক্ত রাখবেন বলে, অর্থাৎ চীন যাতে বাংলাদেশের ওপরে এই ধরনের আর্থিক মানে ঋণ জাল আরোপ করতে না পারে, তার জন্য তিনি ওই উদ্যোগে রাজি হননি। আরো একটা বিষয় ছিল, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সবসময় এটা চেয়েছেন যে তিনিও চীনকে উন্নয়নের অংশীদার হিসেবে পেতে চেয়েছেন, কিন্তু চীন এই এলাকায়, এই উপমহাদেশের ভূ রাজনীতিতে তারা নাক গলা এতটা জায়গা তারা যাতে না পায়, তার কারণ যখনই সে বিপুল পরিমাণ ঋণ দেবে তখন তার বিনিময়ে সে কিন্তু ভূ রাজনীতিতে নাক গলানোর চেষ্টা করবে, নানা রকম সামরিক এক্সারসাইজ, সামরিক কি বলে অস্ত্র শস্ত্র, আরো নানাবিধ বিষয় বিক্রির কন্ডিশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফলে শেখ হাসিনা এই বিষয়টিতে সতর্ক ছিলেন যে না, একটা পর্যায় পর্যন্ত ঋণ আমি নেব, কিন্তু তারপরে আমি এখান থেকে নেব না, কারণ তাহলে চীন আমার উপরে মাতব্বরি করবে এই উপমহাদেশে। ভূ রাজনীতিতে আমি চীনকে নাক গলাতে দেব না, তাকে আমি বড়জোর একটা ব্যাংকের মতন দেখব যে আমাকে সুদের বিনিময়ে ঋণ দেবে। শেখ হাসিনার সঙ্গে আলোচনা ভেস্তে যায়, তারপরে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন। এরপর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কিন্তু চীনে গিয়েছিলেন। তিনি কিন্তু শেখ হাসিনার অবস্থানের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়ে চীনের সঙ্গে কথা বলে এসেছেন। যদিও চূড়ান্ত আলোচনা এই জন্য হয়নি, সেটি যেহেতু একটি অন্তর্বর্তী সরকার, কিন্তু তিনি চীনের এই উদ্যোগে সম্পূর্ণভাবে সহমত পোষণ করে এসেছিলেন এবং তার অফিসাররাও যে আলোচনাগুলি হয়েছিল সেখানে তারা সায় দিয়ে এসেছিলেন। এবং বিএনপি সরকারের যে প্রতিনিধি দলগুলি এবং বিএনপি পার্টির তরফে যে প্রতিনিধি দলগুলি সাম্প্রতিক অতীতে চীনে গিয়েছে, তারা এই যে চীনের মানে উন্নয়ন উদ্যোগ, যেটাতে বাংলাদেশকে তারা যুক্ত করতে চায়, যেটাকে অর্থনীতিবিদদের বড় অংশ মনে করে যে এটা আসলে একটা ঋণের ফাঁদ, এই ঋণের ফাঁদের বিষয়টি জানা সত্ত্বেও বিএনপি সরকার তারা কিন্তু অনেকটা সহমত। তার একটা বড় কারণ হচ্ছে যে তারেক রহমান এখানে, তার কাছে এই মুহূর্তে টাকা দরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জেবিআইসি, এই ধরনের প্রতিষ্ঠানগুলি এখন অবকাঠামোতে বাংলাদেশকে বিপুল অঙ্কের টাকা দেওয়ার জন্য প্রস্তুত নয় বা রাজি নয়। তাহলে চীন একটা ভালো গন্তব্য যার কাছ থেকে পাওয়া যেতে পারে। আমি যে প্রশ্নটা রেখেছি যে এই যে সফর এবং এখানে যে চুক্তিগুলো নিয়ে আলোচনা হবে বা অগ্রগতি হবে, বা চীনের কাছ থেকে যে বিপুল পরিমাণ ঋণ তারেক রহমান চাইছেন, এটা কতটা দেশের স্বার্থে আর কতটা দলের স্বার্থে? প্রশ্নটা এই কারণেই যে আপনাদের মনে থাকবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে একাধিকবার তিনি বলেছেন যে তিনি কোনো মেগা প্রকল্প নেবেন না, কারণ মেগা প্রকল্প মানে হচ্ছে মেগা দুর্নীতি। এমনকি তিনি ঢাকায় মেট্রো রেল, যেটা হাসিনা সরকার চালু করেছিল, সেটার প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি ঢাকায় যে উড়াল পথ তৈরি হয়েছে সেগুলির প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। এখনো পর্যন্ত পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে বিএনপির কেউ প্রশ্ন তোলেনি, বরং তারা মাঝে মাঝে বলার চেষ্টা করে যে এটার পেছনে স্বপ্ন ছিল হচ্ছে খালেদা জিয়ার, কিন্তু মাঝে মাঝেই তারা যেটা বলে যে এখানেও একটা বড় টাকার দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি এরকম কথা বলার জায়গায় আমি অন্তত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি হয়েছে কি হয়নি, তার থেকেও বড় কথা যে বাংলাদেশ নিজের টাকায় এই সেতুটি করে দেখিয়েছে। শেখ হাসিনার সরকার এই সেতু করেছিল, মেট্রো রেল তারা করেছিল, উড়াল পথ তারা করেছিল, আবার
চট্টগ্রামে চীনের অর্থায়নে এবং প্রযুক্তিতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এক্সপ্রেসওয়ে তারা তৈরি করেছিল। এই অবকাঠামোগুলি বাংলাদেশে শিল্পোন্নয়নে এবং অর্থনৈতিক উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে আগামী দিনে, এটা সবাই প্রত্যাশা করে। এবং এই যে সেতু দিয়ে তো দেখা যাচ্ছে যে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ অর্থাৎ যেখানে অর্থনৈতিক মন্দা বেশি ছিল তাদের সঙ্গে রাজধানী ঢাকার এই যোগাযোগের ফলে অর্থনৈতিক উন্নতিও অনেক ত্বরান্বিত হচ্ছে। এখন তারেক রহমান কিন্তু তার অবস্থান সম্পূর্ণ বদলে ফেলছেন কি না, তিনি এখন এই মেগা প্রকল্পগুলো নিয়ে পড়েছেন। তিনি বলছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা ইমিডিয়েট বাস্তবায়ন করব, আমি পদ্মা ব্যারেজ, নতুন প্রস্তাব নিয়ে আসা হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে, আর নতুন প্রস্তাব হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু করা হবে, দ্বিতীয় যমুনা সেতু করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এগুলো নিয়ে কেন প্রশ্ন তুলছি? আমি প্রশ্ন তুলছি না, বাংলাদেশের নাগরিকদের অনেকের প্রশ্নই আমি আপনাদের সামনে পেশ করছি। তারা বলছেন যে শেখ হাসিনা যেগুলি করেছিলেন সেগুলি ছিল নেসেসিটি, আবশ্যিক। যেমন বাংলাদেশের দক্ষিণ প্রান্তের 20-22টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করার ফলে সহজ করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাতে ওই পিছিয়ে পড়া অংশে অর্থনৈতিক প্রগতি উন্নয়ন ত্বরান্বিত হয়। এই জন্য এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গোড়াতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে করার চেষ্টা হয়, তারা ঋণ দিতে অস্বীকার করায়, একেবারে নিজস্ব অর্থায়নে সেটা হয়েছে। এটা একটা বড় বিষয়। কিন্তু দ্বিতীয় পদ্মা সেতু কিন্তু আর্জেন্সি নয় বা একেবারে নেসেসিটি নয় যে এক্ষুনি এই সেতুটি করা দরকার, বা দ্বিতীয় যমুনা সেতু এটি কিন্তু আর্জেন্সি নয় যে এক্ষুনি এটি করা দরকার, বা পদ্মা ব্যারেজ যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু আর্জেন্সি বা নেসেসিটি নয়, এখনই করা দরকার। কিন্তু তারেক রহমান এইরকম কিছু মেগা প্রকল্পই সামনে এনেছেন যেখান থেকে একটা বোঝা যায় যে তিনি আসলে তার দলের একটা মানে ক্রেডিট নেওয়া, দলের একটা সাফল্য রচনা করতে চাইছেন এবং তার সরকারের একটা সাফল্য রচনা করতে চাইছেন, যে কারণে তিনি এই মেগা প্রকল্পগুলির জন্য চীনের কাছ থেকে মোটা টাকা ধার নেবেন বলে এই সফরের আয়োজন করা হয়েছে। অর্থাৎ দেশের স্বার্থ নাকি দলের স্বার্থ, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। কারণ এই ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে বারে বারেই বলেছেন যে আমি কোনো মেগা প্রকল্প নেব না, আমি মাইক্রো প্রকল্প নেব, অর্থাৎ দেশের অভ্যন্তরে ছোট ছোট ভাবে অবকাঠামোর উন্নয়ন করে শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। সেই তিনি কিন্তু এখন দেখা যাচ্ছে 4-5খানা মেগা প্রকল্প নিয়ে উঠে পড়ে লেগেছেন এবং ঘন ঘন বৈঠক করছেন অফিসারদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, নেতাদের সঙ্গে, যে এই প্রকল্পগুলো তাদের করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি দেশে নেই, তার দলের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তার সরকারের যে 15 বছরের শাসনকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন বলে মানে তথাকথিত গণ আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে। পরে জানা যাচ্ছে সেখানে অনেক ধরনের ষড়যন্ত্রের ফসল ছিল, যেটা যাই হোক সেটি ভিন্ন বিষয়। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যে উন্নয়নের মডেল তৈরি করেছিলেন সেই উন্নয়নের মডেল কিন্তু তারেক রহমানকে তাড়া করে বেড়াচ্ছে। ফলে তিনি এখন তার নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে ব্যক্তিগত প্রত্যাশা সেখান থেকে বা ঘোষণা সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি এখন মেগা প্রকল্প নিয়ে পড়েছেন, যে মেগা প্রকল্পগুলো তিনি বাস্তবায়ন করবেন এবং তার জন্য তিনি মোটা অঙ্কের ঋণ নেবেন চীনের কাছ থেকে। এবং তার জন্য ওই যে শর্ত, অর্থাৎ উন্নয়ন উদ্যোগ চীনের, এই উন্নয়ন উদ্যোগ যেটা বিতর্কিত, যেটা অর্থনীতিবিদদের অনেকেই বলছেন যে এটা বাংলাদেশকে একটা ঋণ জালে জড়িয়ে দেবে, সেই উদ্যোগের সঙ্গে কিন্তু তিনি সহমত হতে যাচ্ছেন। ফলে প্রশ্নটা অনেকেই মনে করছেন এটা ন্যায্য যে তারেক রহমানের চীন সফরে যে বিপুল পরিমাণ ঋণ পাওয়ার যে প্রত্যাশা বা প্রচেষ্টা, সেটা কার স্বার্থে, দেশের স্বার্থে নাকি দলের স্বার্থে? নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।